আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আপনারা জানেন 2026 সালের 8ই জানুয়ারি সকালে কলকাতায় আইপ্যাকের অফিস ও সংস্থার সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনে ইডি তল্লাশি চালায়, মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তল্লাশি চালায়। তল্লাশির বিষয় কি ছিল? পশ্চিমবঙ্গের কয়লা পাচার কেলেঙ্কারির সাথে অর্থ পাচারের, যেটা পিএমএলএ তদন্তের আওতায় পড়ে, সেই তদন্তের অংশ হিসেবে এই তদন্ত তল্লাশি চলছিল। তল্লাশি শুরু হয় সকালে ভোরবেলায়, এবং ইডির অভিযোগ তল্লাশি বেশ কিছুক্ষণ চলার পর মুখ্যমন্ত্রী, মানে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদন্তকারীদের অফিসে এসে নথিপত্র নিয়ে যান এবং তদন্তে বাধা দেন। ইডি এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার 17টি জামিন অযোগ্য ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা এফআইআর করে। আবার রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও এফআইআর নথিভুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে। আবার পুলিশও করে কি, ইডির বিরুদ্ধে পুলিশও তারা যে ট্রেসপাসিংয়ের ইত্যাদি বিভিন্ন মামলা নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে। এই পুরো মামলাটি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিকে মিশ্র এবং এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে বর্তমানে বিচারাধীন। তার আগে অবশ্য কলকাতা হাইকোর্টেও গিয়েছিল। এখানে আমাদের যে ইডির তরফ থেকে যাওয়া হয় হাইকোর্টে, সেখানে বিচারপতি তিনি মামলা শুনতে চাননি। তিনি সেখান থেকে শুনতে চাওয়ার ফলে সেখানটায় এত গোলমাল হয় তার এজলাসে যে তিনি মামলা না শুনে তিনি রিক্লুজ করেন নিজেকে। তো এই যে ব্যাপারটি, তারপরে মামলা চলে যায় সেই দিনই সুপ্রিম কোর্টে, এবং সেখানে জাস্টিস পিকে মিশ্রা এবং জাস্টিস এনভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে মামলাটি আছে। আপনারা এই মামলার কথা জানেন, কারণ মেইন স্ট্রিম মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা বহুল প্রচারিত। তবুও সংক্ষেপে এপ্রিল-মে 2026 পর্যন্ত মামলার যে ঘটনা প্রবাহ সেটা ছোট্ট করে বলি, তারপরে আমরা যাব আজকে কেন হঠাৎ এই প্রসঙ্গে আমি এলাম। জানুয়ারি 2014 সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় কেন্দ্রীয় সংস্থার স্বাধীন তদন্তে রাজ্যের পুলিশ বাধা দিতে পারে না, এবং সুপ্রিম কোর্ট সেই প্রথম দিনে জানুয়ারি 14 তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরে স্থগিত আদেশ দেয়া হলো। এরপর ফেব্রুয়ারি-মার্চ 2026 এই 2 মাসে ইডি ও রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যায়ক্রমে হলফনামা দাখিল করেন। একটা সময় একদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে সেখানে সুপ্রিম কোর্টে তিনি সওয়াল করতে দাঁড়িয়েছিলেন, যদিও এই সওয়াল করার অধিকার তার নেই, কারণ তিনি সুপ্রিম কোর্ট কোনো বার অ্যাসোসিয়েশনে তিনি নথিভুক্ত নন। যাই হোক, মমতার হলফনামায় দাবি করা হয় ইডি অফিসারদের অনুমতি নিয়েই নাকি তিনি পার্টি সংক্রান্ত নথিপত্রগুলো নিয়ে যান। শুনানি মোট 3 বার পিছিয়ে শেষ পর্যন্ত 18ই মার্চে আসে। 17-18 মার্চে সেখানে রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান তিনি যুক্তি দেন ইডি এই মামলা করতে পারে না, কারণ এই মামলা করার অধিকার একমাত্র আছে কেন্দ্রীয় সরকারের। আদালত রাজ্যকে পাল্টা জানায়
বিচার বিভাগকে, এবং রাজ্য আরও বলে যে এই মামলার শুনানি যেন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়, কারণ সামনে ভোট আছে। এবং তখন আদালত রাজ্যকে পাল্টা জানিয়ে দেয় বিচার বিভাগ কখন শুনানি করবে সেই নির্দেশ তারা কোনো পার্টির কাছ থেকে নেবে না। 21শে এপ্রিল এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় নেয়। বিচারপতি পি.কে. মিশ্র সরাসরি বলেন, কোনো মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। এটা গণতন্ত্রের পক্ষে মানা যায় না, ঝুঁকির। আদালত এটিকে কেন্দ্র রাজ্য বিরোধ নয়, বরং একজন ব্যক্তির আচরণের, মানে মমতা ব্যানার্জির ব্যক্তিগত আচরণের প্রশ্ন বলে চিহ্নিত করেছিল। কবে ছিল তারিখটা? তারিখটা ছিল এপ্রিল মাসের 21 তারিখে। এরপর 22 এবং 23শে এপ্রিল এনফোর্সমেন্ট ডাইরেক্টর সুপ্রিম কোর্টে জানায় মমতার কাজকর্ম, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম পশ্চিমবঙ্গে রুল অফ লয়ের অনুপস্থিতির একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে রিফ্লেক্ট করছে, প্রতিফলিত করছে। তবে সেই সঙ্গে ইডি স্পষ্ট করে দেয় যে ইডি সাংবিধানিক কাঠামো রাজ্যে ভেঙে পড়েছে সেই দাবি করছে না। কারণ সেই দাবি করলে তখন আবার প্রশ্ন আসে, সাংবিধানিক কাঠামো ভেঙে পড়লে রাজ্যের মন্ত্রিসভাকে বরখাস্ত করে কেন্দ্রীয় সরকারের রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত ছিল। কিন্তু যে সেই জন্যেই সম্ভবত ইডি স্পষ্ট করে দেয় যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার দাবি তারা করছে না। 22শে মে সুপ্রিম কোর্টে মামলার আরেকটি শুনানির দিন ধার্য ছিল। সেদিন ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাড়াতাড়ি শুনানির আবেদন করেন, কারণ আদালত সংকেত দিয়েছিল যে তাড়াতাড়ি শুনানি না হলে মামলা জুলাই আগস্টে চলে যেতে পারে। এবং কিন্তু তাড়াতাড়ি শুনানি নানা কারণে করা যায়নি। বর্তমানে আজকের দিনে মামলাটি সুপ্রিম কোর্টের সক্রিয় শুনানির পর্যায়ে রয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে 18ই আগস্ট। এই যে এতটা পিছিয়ে গেল মামলা, এটা নিয়ে নির্বাচনের আগে সিপিএম কংগ্রেস ধোঁয়া তুলেছিল। এই পিছিয়ে যাওয়ার কারণ হলো মোদি দিদির সেটিং। সুপ্রিম কোর্টে, যাই হোক, আমরা সেটিং নিয়ে আলোচনায় এই মুহূর্তে আসছে না। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি 18ই আগস্ট পর্যন্ত এই যে পিছিয়ে যাওয়ার মূল কারণ, যেটা আদালত বলেছে, সেটা হলো আদালতের গ্রীষ্মকালীন অবকাশ বা সামার ভ্যাকেশন এবং সুপ্রিম কোর্টের আংশিক কার্য দিবসের, মানে পার্শিয়াল ওয়ার্কিং ডেজের যে সময়সূচি আছে, তার জন্যেই সময়টা এতটা পিছিয়ে গেল শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে গ্রীষ্মকালীন ছুটির পর আদালত যখন সম্পূর্ণ বা আংশিক কার্য দিবসে ফিরবে, তখনই এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে বলে আদালত জানিয়ে দেয়। এবার এই মামলার মূল প্রশ্নগুলো একটু দেখা যাক। যে বিষয়গুলো এখনো বিচারাধীন সেটা হলো এনফোর্স ডাইরেক্টরেটের পিটিশনের মেনটেনেবিলিটি, যেটা শ্যাম দেওয়ান বলেছে যে এই মামলার গ্রহণযোগ্যতা নেই, কারণ কেন্দ্রীয় সরকার মামলা করতে পারে, ইডি মামলা করতে পারে না। এছাড়া মেনটেনেবিলিটি ছাড়া আছে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া সম্ভব কি না, এবং মমতার বিরুদ্ধে এফআইআর নথিভুক্তির আদেশ দেয়া হবে কি না, এই বিষয়গুলো। কিন্তু এসব বিষয় নয়। আজ আদালতে যখন এই মামলার শুনানি নেই, এপ্রিলের 22-23 তারিখের পর থেকে যখন কোনো শুনানি নেই, তখন হঠাৎ কেন এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে বসলাম?
এবার বলি সেই কারণটি আর কিছুই নয়, সেটা হলো আইপ্যাক ডিরেক্টরদের রাজসাক্ষী হওয়ার সম্ভাবনা। এটা এই সময়ের মধ্যেই এটি হয়েছে। এটি মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন মোড়। আইপ্যাকের প্রতিষ্ঠাতা, অন্য সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্ডেল, সেই বিনেশ চান্ডেলকে 13ই এপ্রিলে পিএমএল এর অধীনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করে এবং দিল্লির আদালত 10 দিনের ইডি হেফাজত তাকে দেয়। আদালত প্রাথমিক যে সাক্ষ্যগুলো পেয়েছে, যে এই সাক্ষ্যগুলো প্রমাণিত ওখানে সমর্থিত হয়েছে, সেটা হচ্ছে বিনেশ চান্ডেল ইডির তল্লাশির পর তাৎক্ষণিকভাবে ইমেল ও আর্থিক রেকর্ড মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন তার কর্মচারীদের। দ্বিতীয়ত, হাওয়ালা লেনদেনে বিনেশ চান্ডেল সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তৃতীয়ত, অপরাধ লব্ধ অর্থের সঙ্গে, মানে প্রসিডস অফ ক্রাইম, তার সঙ্গে এই বিনেশ চান্ডেলের প্রত্যক্ষ যোগসূত্র ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 4 এপ্রিল 2026-এ জামিন পাওয়ার পর এনডিটিভি সূত্রে জানা যায় বিনেশ চান্ডেল মামলায় অ্যাপ্রুভার তথা রাজসাক্ষী হতে পারেন। এই খবরটা কে দিচ্ছে? এনডিটিভি এবং আরও অন্যান্য সংবাদ মাধ্যম। এবং আরও জানা যায় আদালতের বাইরে আইপ্যাক ডিরেক্টর বিনেশ চান্ডেলের রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হওয়ার সম্ভাবনা নিয়ে তদন্তকারী সংস্থা, মানে ইডি, তাদের মধ্যে জোর গুঞ্জন পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে চলছে এবং জল্পনা রয়েছে যে তিনি রাজসাক্ষী হবেন। তবে এটাও ঠিক যে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। সেই ঘোষণাটা কবে দেয়া হবে? যখন ইডি সুপ্রিম কোর্টে আবার এই মামলার শুনানি উঠবে। অন্যদিকে আইপ্যাক, তারাও কি করেছে? আইনি জটিলতার কারণে পশ্চিমবঙ্গে ভোটের আগেই তাদের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে, পজ করেছে। কিন্তু জানা গিয়েছিল তাদের অফিস বন্ধ থাকলেও তাদের কর্মচারীরা ভোটের কাজে ছড়িয়ে পড়েছিল সারা দেশ জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও মুখ্যমন্ত্রীর চেয়ারে। তারপর পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং সংশ্লিষ্ট বিষয় দুটির যে বর্তমান আপডেট হয়েছে, সেটা কি? বিনেশ চান্ডেলের রাজসাক্ষী হওয়ার প্রক্রিয়া এবং চলমান জল্পনা, জামিনে মুক্তি ও ইডির নীরবতা। গত 30 এপ্রিল 2026 তারিখে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট বিনেশ চান্ডেলকে নিয়মিত জামিন দেয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে জামিনের শুনানির সময় ইডি তার জামিনের বিরোধিতা করেনি এবং এই জামিনের বিরোধিতা না হওয়ার ফলে রাজসাক্ষী হওয়ার জল্পনা বাইরে ছড়িয়ে পড়ে। সাধারণত হাই প্রোফাইল মানি লন্ডারিং মামলায় কেন্দ্রীয় সংস্থাগুলো তদন্তে বড় অগ্রগতির জন্য অভিযুক্তদের শর্ত সাপেক্ষে তাদের রাজসাক্ষী বা অ্যাপ্রুভার করে থাকে। বিনেশের জামিনে ইডির যে আপত্তি না জানানো রাজনৈতিক ও আইনি মহলে এই জল্পনাকে উস্কে দিয়েছে যে তিনি মামলার মূল রহস্য উদ্ঘাটনে ইডিকে সাহায্য করবার জন্য রাজসাক্ষী হতে পারেন। তবে আইনিভাবে এটি এখনও কিন্তু চূড়ান্ত রূপ নেয়নি, আগেই বলেছি। বিনেশ চান্ডেল ছাড়াও অন্যান্য ডিরেক্টরদের ওপরেও ইডি তাদের সাথেও সম্পর্ক রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর
রাজ্যের রাজপাট থেকে সরে যাওয়ার পর আইপ্যাকের ওপর ইডির চাপ আরও বেড়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে শুধু পশ্চিমবঙ্গ তো নয়, উত্তরপ্রদেশ এবং আরও কয়েকটি রাজ্যে তার যারা আইপ্যাকের সার্ভিস নিচ্ছিল তারা সেগুলো বন্ধ করে দিয়েছে। আইপ্যাক প্রায় উঠে যাওয়ার মুখে। এই অবস্থায় আইপ্যাকের ওপর চাপ বাড়াতে ইডি ইতিমধ্যেই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও দিল্লিতে সংস্থাটির অন্য ডিরেক্টর ঋষিয়াত সিং ও প্রতীক জৈনের অফিসে তল্লাশি চালিয়েছে। তবে বিনেশ ছাড়া আর কারো রাজসাক্ষী হওয়ার খবর, সুনির্দিষ্ট খবর, বিনেশের ক্ষেত্রে এটা সুনির্দিষ্ট খবর, অন্যদের ক্ষেত্রে এখনো সুনির্দিষ্ট খবর এই মুহূর্তে নেই। কিন্তু জোর জল্পনা যে অন্য অনেকেই, এমনকি প্রতীক জৈন, ঋষিয়াত সিং, তা অন্য ডিরেক্টর যারা আছেন তারাও রাজসাক্ষী হতে পারেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিপদের একেবারে বন্যায়, তার দিকে বন্যার মতো বিপদ ধেয়ে আসছে। পিএমএলএ মামলায় অ্যাপ্রুভার হওয়ার প্রক্রিয়া সম্পর্কে দুটো কথা বলি। অভিযুক্ত যদি আদালতের সম্পূর্ণ সহযোগিতার আবেদন জানায় ও আদালত যদি অনুমোদন করে তাহলে তিনি রাজসাক্ষী হতে পারেন, রাজসাক্ষীর মর্যাদা পান এবং তার বিরুদ্ধে অভিযোগ মকুব হয়। তার সাক্ষ্য অন্য অভিযুক্তদের বিরুদ্ধে, মানে যেমন তৃণমূল নেতৃত্ব বা মমতা নিজে, তার বিরুদ্ধে সরাসরি প্রমাণ হিসেবে ব্যবহার হতে পারে। এই প্রসঙ্গে প্রতীক জৈনকে শুধু নয়, প্রতীক জৈনের পরিবারকেও, তার স্ত্রী বারবি জৈন এবং ভাই পুলকিত জৈন, এদেরও ইডি সমন পাঠিয়েছে। এই পরিস্থিতি তদন্তকে অনেক বেশি জটিল এবং মমতার জন্য ভয়ঙ্কর রকমের বিপজ্জনক করে তুলেছে। মনে রাখতে হবে, জয়ললিতা যখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে ছিলেন তখনও তাকে জেলে যেতে হয়েছিল। সুতরাং মমতা এখন তো মুখ্যমন্ত্রীর পদে নেই, আর তার ওই অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, শ্যাম দেওয়ান, এদেরকে ওই বিপুল পরিমাণ টাকা খরচ করে নিয়োগ করাটা মমতার পক্ষে মুশকিল। টাকা যে মমতার নেই তা নয়, টাকা মমতা, অভিষেক, এদের যথেষ্ট পরিমাণ টাকা আছে, কিন্তু এদের টাকাটা যখন নিজেদের পকেট থেকে দিতে হবে, রাজকোষ থেকে নয়, নিজেদের পকেট থেকে দিতে গেলে তখন ফান্ড কোত্থেকে আসছে সেই প্রশ্নগুলো উঠে যাবে। ফলে আর এক বিপদ সেটা। বিনেশ চান্ডেল এবং আইপ্যাকের অন্যান্যদের জবানবন্দিতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদের পরিমাণ কয়েকশো গুণ বেড়ে গেল। ইডির যে অভিযোগ, আর সেটাও বলি, এবার সেটাও আদালতে সমর্থিত হবে এদের বক্তব্যে। আগেই আপনারা জানেন সমস্যা শুরু হয় যখন মুখ্যমন্ত্রী নিজে লাউডন স্ট্রিটে হাজির হন। ইডির হলফনামা বলছে তদন্তকারী অফিসারদের অনুমতি না নিয়ে তিনি নথি, অন্যান্য ডিভাইস তুলে নিয়ে চলে যান। রাজ্য পুলিশও তাকে গার্ড দিয়ে রেখেছিল, সেখানে উপস্থিত ছিল। ইডির অফিসাররা যখন বাধা দিতে যান তখন তাদের ঘিরে ধরা হয়। পরে ইডি দাবি করে সেই সবুজ ফাইলে ছিল কয়লা পাচার মামলা সংক্রান্ত নামের তালিকা, যা বাজেয়াপ্ত করার জন্যেই তারা এসেছিল। আর মমতার কি জবাব ছিল? মমতার জবাব ছিল ইডির অফিসাররা নাকি নিজেরাই তাকে বলেছিল এই কাগজপত্র নিয়ে যাওয়ার জন্যে, ফাইল টাইলগুলো নিয়ে যাওয়ার জন্যে। ইডি পাল্টা 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে মমতা তার হলফনামায় এই দাবি করেন। আর ইডি তার পাল্টা হলফনামা দিয়ে জানায় যে না, কোনো অনুমতি দেয়া হয়নি। ইডির এই দাবি বিনেশ চান্দেলের জবানবন্দিতে সমর্থিত বা প্রমাণিত হলে মমতা ব্যানার্জির ডিফেন্স বালির বাঁধের মতো ধসে পড়বে।
নিশ্চিত শাস্তির মুখে পড়তে হবে মমতা ব্যানার্জিকে। আরও একটা জিনিস আছে, যেহেতু রাজ্যের মন্ত্রিসভা পাল্টে গেছে, মমতা মুখ্যমন্ত্রী নেই, সুতরাং পুলিশ তারা এইবার তাদেরকে যে কথা, তারা যে এফআইআর করেছিল ইত্যাদি, তারা তাদের বক্তব্য, তাদের লাইন অফ অ্যাকশনটা সম্পূর্ণ পাল্টে যাবে আর মমতার সাথে সিনক্রোনাইজ করবে না। সুতরাং মমতার এবার শিরে সংক্রান্তি। তাহলে এই মামলায় মমতার শাস্তির আইনি সম্ভাবনা কতটা একটু দেখা যাক। এই প্রশ্নের উত্তর আইনি ও রাজনৈতিক এই দুই দিক থেকে বিচার করাটা দরকার। ইডির দাবির ভিত্তি এবং তার কি শক্তিটা কি দেখি। ইডি আগেই বলেছি 17টি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারায় এফআইআর চাইছে আদালতের কাছে। ক্রিমিনাল ইন্টিমিডেশন, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, অবস্ট্রাকশন অফ পাবলিক সার্ভেন্টস ইন ডিউটি, ক্রিমিনাল কনস্পিরেসি, এই রকম সব ভয়ঙ্কর রকমের ধারা। সুপ্রিম কোর্ট নিজেই ইতিমধ্যে মমতার আচরণকে এক্সট্রা অর্ডিনারি এবং অপরাধমূলক বলেছে। আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের পক্ষে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি এফআইআর নির্দেশ দেয়া সাংবিধানিকভাবে সম্ভব হলেও অত্যন্ত বিরল। তবে যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হয় এবং বিনেশ চান্ডেল রাজসাক্ষী হন, তাহলে মমতার বিরুদ্ধে ফৌজদারি মামলার পথ অনেকটা সুগম হবে। পিএমএল এর অধীনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা 7 বছর কারাবাস এবং এই আইনে জামিন পাওয়া অত্যন্ত কঠিন। তবে এই পর্যায়ে পৌঁছতে লম্বা আইনি লড়াই প্রয়োজন হবে। কিন্তু তার থেকেও আর একটা জিনিস এখন উচ্চারিত হচ্ছে, চিন্তা করা হচ্ছে কেন্দ্রের তরফে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা নয়, এখন অন্যভাবে সেটা সাধারণভাবে পুলিশের কাছে এফআইআর করে, যেমনভাবে পুলিশে এফআইআর করে মন্ত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে, যেমনভাবে সুজিত বোস, উজ্জ্বল বিশ্বাস এবং আজকে এই কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহকে, ঠিক সেই একইভাবে সাধারণ পুলিশে এফআইআরের ভিত্তিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর পুলিশ থানায় করা যায় কিনা এবং তার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা যায় কিনা, এই চিন্তা ভাবনাটাও কিন্তু চলছে। আইনি দিকগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে এবং সেই দেখাটা কমপ্লিট হয়ে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিষয়ে সাধারণ এফআইআরের বিরুদ্ধেও করা যাবে না এমন কোনো কথা কিন্তু কোনো জায়গাতে নেই। কারণ কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা কোনো রকম, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত কোনো রকম আইনি সমর্থন বা ইমিউনিটি যেটাকে বলে সেটা পান না। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।